আবারও ফিরে এলাম আমি রাসেল। চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম ভাই। আর স্পেশাল এপিসোড করব, কিন্তু ডক্টর আলিফের
পরীক্ষা, সেমেস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে। মা, তুমি একটা ব্যবস্থা
পেরেছেন, ওনারা চিন্তা করেন যে আমরা যাই হয়ে যাক না কেন এই স্থান ত্যাগ করে আমরা এখান থেকে চলে যাব। ওনারা যখনই আপনার দ্বার দিয়ে যেটা দিয়ে ভেলাটি ওনারা চালিয়ে নিয়ে এসেছিলেন ওটি দিয়ে মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন, তখন ওটি পানির মধ্যে একবার ফেলার পরে যখন ওনারা টেনে তুলতে যায় তখন দেখে যে কেউ একজন নিচ থেকে হয়তো ওটিকে ধরে রেখেছে। ওনারা কোনোভাবে ওইটি আর টেনে তুলতে পারছেন না, যার ফলে কি হচ্ছে, ওনারা সামনে যেতে চাচ্ছিলেন কিন্তু ভেলাটি উল্টো ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে, কারণ দাঁড়টি তারা কিছু দূরে রেখে ঠেলা দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সামনে না গিয়ে ভেলাটি আরও পিছনের দিকে চলে যাচ্ছে। তখন ওনারা আরও বেশি ভয় পেতে থাকেন এবং হঠাৎ লক্ষ্য করেন ওনাদের কাছে তো টিন ব্যাটারি বড় টর্চ লাইট ছিল, ওইটি ওনার ভেলার উপর মেরে খেয়াল করেন যে ওনাদের যে মাছের ঝুড়িটা ছিল সেই ঝুড়িটি আর নেই। এবং রাসেল ভাই, ওনারা যেহেতু পাড়ের খুব কাছাকাছি চলে এসেছিল তো ওনারা লক্ষ্য করেন যে কোনো একজন ব্যক্তি ওই ঝুড়িটি নিয়ে পাড়ে বসে ওনাদের মাছগুলো খাচ্ছেন। এটা দেখে ওনারা আর ওনাদের সেই মানসিক শক্তিটি কোনোভাবেই ধরে রাখতে পারছিলেন না। ওনারা চেষ্টা করছিলেন যে কোনোভাবে যেভাবেই হোক না কেন যে ওই ভেলাটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যতই চেষ্টা করুক না কেন ওনারা কোনোভাবেই পারছিলেন না। এবার হঠাৎ আরও একটা আজব ব্যাপার হয়, পাশে যে বাঁশবাগানটি ছিল ওখান থেকে কোনো একটা জন্তু বা জানোয়ার যাই হোক না কেন, লিটন আর কি স্পষ্ট বুঝতে পারেননি জিনিসটি, কিছু একটা লাফ দিয়ে এসে ওনাদের ভেলার উপরে পড়ে এবং ওনার যে বন্ধু যে রাশেদ ছিল যিনি কালা দিয়ে মেরেছিলেন ওনাকে চেপে ধরে এবং ওনাদের দুইজনের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। যেহেতু লিটন ফিল করতে পারছিল যে ওনার বন্ধু কারো সাথে ধস্তাধস্তি করছে, কিন্তু উনি কিন্তু কিছু দেখতে পাচ্ছিলেন না যে কিসের সাথে এই ধস্তাধস্তি হচ্ছে, এবং ওনার বন্ধু অনেক বেশি গুঙানি দিচ্ছিল। এটি দেখে উনি আর কোনো কিছুই মাথায় নিতে পারেননি। উনি যতটা সম্ভব চেষ্টা করে লাফ দিয়ে উনি পাড়ে ওঠেন এবং উদ্দেশ্যহীনভাবে ছুটতে শুরু করেন। যখন উনি উদ্দেশ্যহীনভাবে ছুটতে শুরু করেন তখন উনি পিছন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ডাক শুনতে পান এবং কোনো একটা জিনিস জানোয়ারের মতো করে যদি ভাষা দিয়ে কথা বলা হয়, যে আমরা অনেক সময় হরার মুভিতে দেখি যে মোটা গলা করে কথা বলা হচ্ছে, ওরকমভাবে পিছন থেকে কোনো একটা জিনিস তার দিকে আসতে থাকে এবং বলতে থাকে, কেন তুই দাঁড়া, তোর তো অনেক বেশি সাহস, তুই দাঁড়া, তুই শুধু একবার পিছন ঘুরে দেখ যে আমি কে, আমার দিকে দেখ, পিছনে দেখ, তুই দাঁড়া দাঁড়া। এইভাবে তাকে বিভিন্নভাবে বলতে পিছন থেকে শব্দ তিনি শুনতে পান এবং তিনি ওইসব কোনো কিছুতেই আর পরোয়া না করে ওনার যতটুকু বনগায়ে বল ছিল তাই দিয়ে ছুটতে থাকেন এবং ছুটতে ছুটতে ওই গ্রামের একদম কাছাকাছি একটা গ্রামের বাড়িতে এসে একটি হারিকেন বাতি বাইরে জ্বালানো থাকতে দেখে ওখানে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এবং ওই বাড়িতে কিছু লোকজন তারা বাইরে বসে তখন বিভিন্ন বাড়িতে পার্টি বা এই জাতীয় কিছু বোনার কাজ করছিল, তারা ওনার চিৎকার শুনে সাথে সাথে যখন চলে আসেন ওই স্পটে তখন তারা দেখতে পান মানুষ, কিন্তু অদ্ভুত টাইপের মানুষ, যার কোনো চোখ নাই, শুধুমাত্র পুরো মাথাটি একটি মুখ, মাঝখান থেকে পুরো একটা মাথাটির মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয় পুরোটাই মুখ এবং অনেক বড় বড় দাঁত। এমন একটা জিনিস ওনার পাশ দিয়ে ছুটে আসছিল এবং ওনাদের বাড়ির ওখানে এসে যখন উনি সেন্সলেস হয়ে গিয়েছেন তখন ওই জিনিসটি ওনাদের বাড়ির আঙিনা থেকে কিছু দূরে দাঁড়িয়ে থেকে অনেক গোঙানি দিচ্ছিল। এবার ওনারাও যখন ছুটে আসলো ওখানে তখন ওই জিনিসটি ওখান থেকে চলে গেল। এরপরে লিটনের জ্ঞান ফেরে সকালবেলাতে। উনি জ্ঞান ফেরার সাথে সাথে ওনাদের সকল ঘটনা বলেন এবং ওনারা তাৎক্ষণিকভাবে নদীর ঘাটে ছুটে যান, যে দেখেন ওনার যে বন্ধু উনি ভেলাতে অনেক দূরে ভেলাতে পড়ে আছেন এবং তার শরীরে অসংখ্য দাগ, ক্ষতবিক্ষত হয়ে গেছেন, রক্তে ভেলা ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু তিনি জীবিত ছিলেন। গ্রামের লোকজন ধরাধরি করে তাকে গ্রামে নিয়ে আসেন এবং চিকিৎসা দেন। পরবর্তীতে ওনার বন্ধু হাঁটাচলা করতে পারতেন না, কিন্তু তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় তারা কবিরাজের কাছে শরণাপন্ন হয়ে বিভিন্ন তাবিজ কবজেগুলো করেছেন, কিন্তু তার বন্ধুকে কিছুটা অ্যাবনর্মাল টাইপের হয়ে যান এবং তার চলার শক্তিটা তিনি হারিয়ে ফেলেন। এটি ছিল রাসেল ভাইয়ের ঘটনা। ঘটনাটি উনি যখন আমার সাথে শেয়ার করছিলেন, হয়তো আমার বলার ভঙ্গিটা একটু অন্যরকম হয়েছে। উনি যখন আমার সাথে শেয়ার করছিলেন তখন ঘটনাটি শুনে আমার অনেক বেশি ভয় লাগছিল। ওনার চোখের সামনে যেভাবে দেখেছেন উনি সেভাবে যখন বর্ণনা দিচ্ছিলেন আমার অনেক বেশি ভয় লাগছিল। তো আমি কিভাবে বলতে বা বোঝাতে পারলাম আপনাদের ব্যাপারটি জানি না। যদি রাসেল ভাই আপনার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে ঘটনাটি প্রচার করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসনার, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাগর। ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতিরদিয়া গ্রামে। উনি চাকরির সুবাদে বর্তমানে রয়েছেন ধানমন্ডিতে। এই ঘটনাটি মূলত ওনার মায়ের সাথে দীর্ঘ একটি সময় ধরেই ঘটে চলছে। ঘটনাটি মূলত শুরু হয় ১৯৮০ সালের একদম শুরুর দিকে। তখন ওনার মায়ের বয়স ৮ কি ৯ বছর হবে। ওই সময় ওনার মা তার ফুপু বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বরিশালের গৌরনদীনাতে কোনো একটা জায়গায়, গ্রামের নামটা আমরা বলছি না। তো ওই ফুপুর যেই বাড়িটা, ওই বাড়িটা এমন একটা জায়গায় আশেপাশে হিন্দু সম্প্রদায়ের লোকজনই বেশি, আর মুসলিম সম্প্রদায়ের লোকজন ছিল কম ছিল। ওই এরিয়াতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি ছিলেন আর কি।
আর যেহেতু ওখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, স্বাভাবিকভাবে শ্মশান তো থাকবেই। আর ফুপুর বাড়িটা যেখানে ছিল ওখান থেকে 2 মিনিট হাঁটলেই একটা শ্মশান ছিল। মাঝে মাঝে ওখানে লাশদাহ করা হতো। আর ওই সময় ওই গ্রামের বাড়িঘর তো এতটা উন্নত ছিল না। বাঁশের খুঁটি, বাতার ছাউনি এগুলো দিয়ে ঘরবাড়ি তৈরি করা হতো আর কি। তো ওনার মা ফুপু বাড়িতে বেড়াতে গেছেন আর কি। হঠাৎ করে রাতেবেলা প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। অবশ্য ঝড়ের সিজনটাই ছিল আর কি। এই ঝড়ে ফুপুর বাড়ির পাতার চাল উড়ে যায়। এখন রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটেছে। ঘরের চাল নাই, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাত তখন যে 12টা একটা বিষয়টা এরকম না, রাত 8টা 9টা হবে। কিন্তু গ্রামের প্রেক্ষাপটে আর এই ঝড়ের রাতে রাত 8টা মানে তো অনেক রাত। ঘরে চাল যখন উড়ে গেছে, এখন ফুপু কি করবেন? ফুপু তখন যেটা করেছেন সেটা হলো যে এই সাগর ভাইয়ের মাকে নিয়ে আর ফুপুর একটা ছেলে ছিল, এই 3 জন দিয়েছেন এক দৌড়। উদ্দেশ্য ছিল যে ওই বাড়ি থেকে কাছাকাছি যেই বাড়িটা রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নেয়া। তো কাছাকাছি যেই বাড়িটা ছিল সেখানে যেতে হলেও ওই যে চিতাখোলা বা শ্মশানের যে রাস্তাটা ওটা দিয়েই যেতে হবে। এছাড়া অন্য যেই বাড়িগুলো আছে সেখানে যাওয়ার সময় পথঘাত অতটা ভালো না, এখানেই পথটা একটু ভালো। আর যেহেতু হঠাৎ করে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে ঝড়ের রাত্রে, এখন তো সোজা পথ দিয়ে যেতে হবে। তখন তারা 3 জন ওদিকে রওনা দিয়েছেন। তবে এই সাগর ভাইয়ের মা তো ছোট ছিলেন, ফুপু এবং ফুপাতো ভাই এই 2 জন মিলে আর কি কোলে নিয়েছেন। কখনো ফুপু কোলে নিয়েছেন, দৌড়িয়েছেন, আবার ফুপু হাঁপিয়ে গেছেন, আবার ফুপুতো ভাই নিয়েছেন। এভাবেই পথটা ওনারা পাড়ি দিচ্ছিলেন। তবে সাগর ভাইয়ের মা কিন্তু ঘুমিয়েছিলেন সেটা এরকম না, উনি জেগেই ছিলেন। আর ওই রাস্তা তো ওনার চেনা না, উনি দৌড়ে যাবেন কিভাবে? এজন্যই ফুপতো ভাই এবং ফুপুর কোলে উঠে উনি পার হচ্ছিলেন। যখনই ওই চিতাখোলার কাছাকাছি এসেছেন, হঠাৎ করে সাগর ভাইয়ের আম্মু প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওই ফুপুর কোলে ওই সময় উনি ছিলেন অজ্ঞান হয়ে যান। ওই অবস্থাতেই তাকে নিয়ে পাশের হিন্দু প্রতিবেশীর বাড়িতে ওনারা ওঠেন। কিছুক্ষণ পর ওনার হুঁশ আসে। যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি চিৎকার দিলা কেন, তখন সাগর ভাইয়ের মা বলেছিলেন যে উনি ওই চিতাখোলার ওখানে সাদা কাপড় পরা 6-7 জন অবয়বকে দেখেছেন, যারা হাত ইশারা করে তাকে ডাকছিল। এরা প্রত্যেকেই সাদা কাপড় পরা ছিল। যাই হোক, পরবর্তীতে হুজুরকে দিয়ে পানি পড়া খাইয়ে দিল, সবকিছু ঠিকঠাক। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু না, এখানে ঘটনা শেষ হলো না। বছরখানেক স্বাভাবিক ছিল। এরপর দেখা দিল কিছু সমস্যা। সাগর ভাইয়ের আম্মু কোনো মৃত বাড়িতে যেতে পারতেন না। যদি কোনো মৃত বাড়িতে যেতেন, এরপর থেকেই ওনার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যেত। শারীরিক অসুস্থতা তো ছিলই, আরও একটা ব্যাপার ওনার মধ্যে দেখা দিল। সেটা হচ্ছে যে সদ্য বিবাহিতা কোনো মহিলা যদি অযথারা তার সামনে আসত, তাহলে উনি প্রচণ্ড রেগে যেতেন আর লাফ দিয়ে তার গলা ধরে উঁচু করে ফেলতেন, শূন্যে তুলে ফেলতেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। এই ধরনের একটা সমস্যা শুরু হয়। এছাড়া অন্য কোনো মহিলাদেরকে উনি আক্রমণ করতেন না, শুধু সদ্য বিবাহিতা কোনো মহিলাকে উনি আক্রমণ করতেন। কবিরাজের সন্ধান শুরু হয়ে যায়, এক কবিরাজকে পাওয়াও যায়, তাকে দিয়ে ছাড়ফুঁক করানো হয়। এরপর সবকিছু ঠিকঠাক, একদম স্বাভাবিক। এরপর আর কোনো সমস্যা কেউ কোনো সময় আসলে ওভাবে দেখে নাই। অনেকগুলো বছর কেটে যায়। সাগর ভাইয়ের আম্মুর বিয়ে হয়ে যায়, সাগর ভাইও জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন সময় শুনেছেন যে ওনার মায়ের সাথে এই ধরনের সমস্যা হতো, উনি নিজে কখনো দেখেন নাই। তখন ক্লাস 4 কি 5-এ পড়েন, এমন সময় একটা ঘটনা ঘটে। ওনাদের প্রাইমারি স্কুলে তখন খেলা হচ্ছে, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। উনি অংশগ্রহণ করছেন। হঠাৎ করে এই সাগর ভাইয়ের 2 ফুপি এসে তাকে বলে যে তাড়াতাড়ি বাড়িতে চল, তোর মা তো অসুস্থ। উনি দ্রুত বাড়িতে আসেন। এসে দেখেন যে সাগর ভাইয়ের আম্মুকে পাটিতে শুইয়ে রাখা হয়েছে। উনি অজ্ঞান হয়ে আছেন, দাঁতে দাঁত লেগে গেছে, পাশে দাদু বসা, সবাই চুপচাপ। তখন দাদু যেটা বলেন সেটা হচ্ছে যে এই সাগর ভাইয়ের আম্মুর বিয়ের পরেও মাঝে মাঝে সমস্যা দেখা যেত, তবে কিছু রুকিয়ার আয়াত করে ফু দিলেই উনি শান্ত হয়ে যেতেন। ওই দিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাগর ভাইয়ের এক কাকা নতুন বিয়ে করেছেন। কাকি উনি অজুছাড়া ছিলেন তখনই নাকি সাগর ভাইয়ের মা গিয়ে আক্রমণ করেছে, চুল ধরে হিরহির করে টানতে টানতে নিয়ে আসছে, আর বিশ্রী ভাষায় গালিগালাজ। এরপর গলা ধরে উঁচু না, তাকে রীতিমতো আছাড় দিতে শুরু করেছে। কয়েকটা আছাড় খাওয়ার পর কাকির অবস্থা তো খুব খারাপ। উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করছেন, যেই মরে গেলাম রে, আমারে মেরে ফেলল রে। তো এই অবস্থা দেখে সবাই চলে আসেন। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে আর কি। সবাই এসে দেখেন যে সাগর ভাইয়ের আম্মুর চোখ লাল টকটকে হয়ে আছে। আর তখন দাদুকে বলছে যে এই মহিলা আমার সামনে কেন এসেছে, তোরা জানিস না যে আমি এগুলো সহ্য করতে পারি না। তখন নাকি দাদু মাফ চেয়েছে যে আর হবে না, আর হবে না। এরপর দাদুকে খপ করে গলায় চেপে ধরেছে সাগর ভেরাম। এরপর এক হাত দিয়ে উঁচু করে ফেলেছে। ওদিকে দাদু তো হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন, লোকজনও চলে আসে। হাত ছুটাতে না পারলেও একটা পর্যায়ে নাকি হঠাৎ করেই সাগর ভাইয়ের আম্মু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু হাত কেউ ছুটাতে পারেনি। উনি অজ্ঞান হওয়ার পর এমনি এমনি ছুটে যায়। তারপর বাসায় একজন কবিরাজ নিয়ে আসা হয়, যাকে দিয়ে আগেও চিকিৎসা করানো হয়েছে। উনি সাগর ভাইয়ের আম্মুর উপর জিন হাজির করান। তখন প্রথমবারের মতো জানা যায় যে সমস্যাটা কি। জানা যায় যে এই যে চিতাখোলা, ওখানে 7টা জিন ছিল। ওই রাতের পর থেকেই এই 7টা জিন সাগর ভাইয়ের আম্মার সাথে চলে আসে। 6টা জিন নাকি ভালো, 6টা জিন খারাপ, একটা জিন ভালো। ওই 6টা জিন সাগর ভাইয়ের আম্মুকে ক্ষতি করার চেষ্টা করে, আর একটা জিন সে নাকি রক্ষা করার চেষ্টা করে। সমস্যা হয় কি যে মৃত বাড়িতে গেলে আর নতুন বিবাহিতা কোনো নারী অজু ছাড়া ওনার সামনে আসলে
তখন নাকি অন্য 6টা জিন ওনার উপর প্রভাব বিস্তার করার সুযোগ পায়। শুধু এই 2টা সময় সুযোগ পায়। আর তখন এই যে ভালো যে জিনটা একা হওয়ার কারণে ওই 6 জনের সাথে পেরে ওঠে না, যদিও বা তারা 7 ভাই। এই কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যাই হোক, আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে ওই ভালো জিনটাই মূলত এই আক্রমণটা করেছে, কারণ সে দীর্ঘ সময় ধরে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে। আজকে সেই ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে। বলে দেয়া হয় যে কিভাবে কিভাবে চলতে হবে, সব কিছু বলে দেয় আর কি ওই সময়। তো কবিরাজ বলে দেন এরপরে যে আসলে এই ষাটটাকে ওনার থেকে আসলে আলাদা করাটা বেশ কঠিন হবে, বিপজ্জনক একটা কাজ হবে। এর থেকে সেটাই ভালো হয় যে উনি নিজে পাকপবিত্র থাকবেন, পাকপবিত্র জায়গায় উনি আসা যাওয়া করবেন, অপবিত্র কোনো জায়গায় উনি যাবেন না, অপবিত্র কাজ উনি করবেন না, আর অপবিত্র কোনো লোকজন ওনার আশেপাশেও আসবে না। এটাই মঙ্গল, এটাই ভালো। তো যাই হোক, ওইবারের মতো এই সমস্যাটা শেষ হয়ে যায়। এরপর নাকি 7 বছর চলে যায়। তখন কিন্তু সদ্য কলেজে ভর্তি হয়েছেন সাগর ভাই। একদিন উনি বাসায় এসে দেখেন যে ওনার আম্মু হাত পা ছেড়ে দিয়ে চুল থেকে উকুন আনছে। পাশে ওনার যে ফুপু আছে তারা হাসাহাসি করছে। সাগর ভাই বলেছেন যে কি হয়েছে আন্টি? তো তারা কিছু বলে না, তারা বলছে যে তুই আমাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই। সাগর ভাই আসলে অতশত বুঝতে পারেননি যে আসলে ঘটনাটা কি। উনি কি করেছেন, উনি কিছুটা খাবার একটা প্লেটে বেড়ে তার আম্মুর কাছে নিয়ে গেছেন যে আম্মু নাও খাও। তখন নাকি ভয়ঙ্কর দৃষ্টিতে সাগর ভাইয়ের দিকে তাকিয়ে ওনার আম্মু বলছে, এই বটি দেখছিস, এমন এক কোপ দেব না, ঘাড় থেকে মাথা ফেলে দেব। এটা বলার সাথে সাথে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। দৌড়ে উনি ওনার আন্টিদেরকে জিজ্ঞেস করে, আন্টি কি হয়েছে বলেন তো, ঘটনাটা কি, আম্মা এরকম কথা বলল কেন, এরকম তো কখনো বলে না। তখন নাকি তারা বলে যে এই বেলা 11টার দিকে সাগর ভাইয়ের আম্মা শুকনা পাতা কুড়াতে গিয়েছিলেন বাগানে। আর তখন ইব্রাহিম নামে একজন ব্যক্তি আছেন, তাকে কাকা বলে সম্বোধন করেন সাগর ভাই। ওই ইব্রাহিম কাকার বউকে দেখে উনি তেড়ে মারতে গিয়েছেন। তখন ওই ইব্রাহিম কাকার বউ উনি ভয়ে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। এরপর থেকেই ওনার আম্মার এই সমস্যা। যাই হোক, ঘণ্টাখানেক পর নাকি আপনা আপনি ভালো হয়ে যায় উনি। সাগর ভাই জানিয়েছেন এই সমস্যা এখনও আছে, এই বিষয়টা এখনও হয়। এই যে ইব্রাহিম কাকা উনি সদ্য বিয়ে করেছিলেন, ওনার স্ত্রী মানে সবসময় যে অজু অবস্থায় থাকবে এটা তো আসলে বলা মুশকিল। ওনার স্ত্রীকে যখন উনি দেখেছেন তখন মূলত তেরে গিয়েছেন এই কারণে। এটাই ছিল সমস্যা। এই জন্য সাগর ভাইয়ের আম্মাকে খুব সাবধানে রাখা হয়। উনিও সাবধানে থাকার চেষ্টা করেন, কারণ ওনার এই একটা সমস্যাই রয়েছে, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। তো এটাই ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা শেয়ার করার আগে আমি আমার পরিচয় আগে দিয়ে নেই। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিত্যমারির লালমনিরহাট থেকে আপনাকে ঘটনাটি পাঠাচ্ছি। আমি আজকে যে ঘটনাটা পাঠাবো সেই ঘটনাটা খুবই বিভৎস এবং একটু বাস্তব ঘটনা, খুবই ভয়ানক একটা ঘটনা। আর এই ঘটনাটা ঘটেছিল আমার এলাকার একটা বড় ভাইয়ের সাথে। ওনার নাম হচ্ছে খলিল। তো উনি হলো একটা প্রাইভেট হাসপাতালের লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালাতেন। তো এই লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালানোর সময় তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। তো সেই ভয়ানক ঘটনাটা তিনি আমাকে শেয়ার করেছিলেন। তো সেই ঘটনাটা আমি আজকে আপনাকে বলতেছি। তো ঘটনার আমি বেশি কথা নেই, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটেছিল 2010 সালের বাংলায় হচ্ছে ভাদ্র মাসে। তো সেদিন যেদিন ঘটনাটা ঘটে সেদিন তিনি রাতের বেলায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সটা চালিয়ে আসতেছিলেন। সে সময় রাত প্রায় 2:30 বাজে। তো খলিল ভাই সেদিন ডিউটি শেষ করেন এবং এমন সময় ডিউটি শেষ করে তিনি বাসায় আসিয়ে ঘুমাবেন, এমন সময় তার কাছে খবর আসে যে বিদেশি নাগরিকের লাশ, তার কফিন সহ সিলেটে যেতে হবে। তো লোকটা সিলেটে বেড়াতে এসে মারা গেছেন, তিনি এটা জানতে পারেন। ওনার পরিবার চায় যে ওখানেই তাকে দাফন করতে। তো লাশটা একটা বিশাল মেহগুনে কাঠে কফিনে ভরা ছিল। কফিনটা ছিল অস্বাভাবিক ভারী। নরমালি একজন মানুষ বা একটা কফিন সহ ভারী যত দূরে থাকে, মনে হচ্ছিল যে সেই কফিনটা ভারী দ্বিগুণ। কারণ নরমালি মানুষ হচ্ছে 3 জনে 4 জনে হলে একটা কফিনকে সুন্দরভাবে বহন করতে পারে, কিন্তু সেদিন যারা সেই কফিনটা বহন করেছিল তারা তাদের মুখে শুনেছিল যে তারা 4 জনে খুবই পেশা পাচ্ছিল যে এই কফিনটাকে কষ্ট করে তোলার জন্য। যাই হোক, খলিল ভাই আর হাসপাতালের 2 ডোম মিলে অনেক কষ্টে সেদিনেই সেই কফিনটা গাড়িতে তুলেছিল। তো কফিনটা দেখতে খুবই অদ্ভুত ছিল। ফ্যাশাল ভাই, সাধারণত আমরা যেমন কফিন দেখি, এটা ঠিক ভিন্ন একটা কফিন, ভিন্ন ডিজাইনের। তো 4-5টা রূপালী রঙের ধাতপাত দিয়ে মোড়ানো, আর উপরে খোদাই করা ছিল কিছু বিচিত্র নকশা, যা দেখলে মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হয়।
তো খলিল ভাই এক ড্রাইভার সাথে কোনো হেল্পার তিনি রাখেন না, যেহেতু একটা লাশের ফ্রিজিং চালান তিনি। তো দেখা যায় যে প্রাইভেট কোম্পানির হওয়ার কারণে বা তাদের হলো যাতে টাকা পিছে যায়, এই ধরনের কারণে আসলে একটা ড্রাইভারই তিনি রেখেছিলেন, হেল্পার রাখেননি। তো এখানে আসলে শুধু সেই গাড়িতে খলিল ভাই এবং হচ্ছে সেই কফিনটি। তো গাড়িটা তিনি যখন চালু করেন, গাড়ি হলো খলিল ভাই গাড়ি নিয়ে ঢাকা থেকে সিলেট হাইওয়েতে যখন উঠেন, তো কাশপুর ব্রিজ পার হওয়ার পর থেকেই তার কাছে মনে হয়েছে যে আবহাওয়াটা যেন হঠাৎ করে বদলে গিয়েছে। একটু আগে আকাশ খুবই পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে কুয়াশা পড়তে শুরু করল। তার কাছে মনে হলো এমন কুয়াশা যা ভাদ্র মাসে হওয়ার কথা না। তো ভাদ্র মাসে তো এত বেশি কুয়াশা হয় না। তো গাড়ি যখন নরসিংদীর কাছাকাছি, তখন খলিল ভাই প্রথমে একটা শব্দ শুনলেন। শব্দটা কীরকম? যদি কেউ দরজায় নক করে বা হলো জানালায় নক করে, এই ধরনের সাউন্ড, খটখট একটা শব্দ, খুব হালকা শব্দ প্রথমে মনে হচ্ছে। তো মনে হচ্ছে যে পিছনের কফিনের ভিতর থেকে কেউ নক, তার মানে সে হলো এই শব্দটা করতেছে। তো খলিল ভাই ভাবলেন যে হয়তো কফিনটা ঠিকমতো আটকানো হয়নি বা গাড়ির ঝাঁকুনিতে নড়তেছে, যার কারণে হয় এই ধরনের শব্দটা হচ্ছে। তো উনি গাড়ি থামিয়ে পিছনের দরজা খুললেন। তিনি টর্চের আলোয় যা দেখলেন, এটা তার রক্ত যেন হিম হয়ে গেল। তিনি দেখলেন যে কফিনটা যেভাবে রাখা হয়েছিল তার থেকে অন্তত 2 ফুট সরে এসেছে। তো আর সেই রূপালী পাতের উপর থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে মেঝিতে পড়তেছে। রাসেল ভাই, কপিনের ভিতর তো একটা মা মরা মানুষ, তার শরীর থেকে তাজা রক্ত বের হওয়া অসম্ভব। আর কি কারণে এরকম করে রক্ত বাইর হবে, এটা কোনোভাবেই খলিল ভাই বুঝতে পারতেছে না। তো খলিল ভাই খুব সাহসী মানুষ ছিলেন, উনি ভাবলেন হয়তো ওনার চোখের ভুল বা উনি ভুল দেখতেছেন। তো উনি কফিনটা বন্ধ করে দিয়ে আগের মতো আগের জায়গায় সরালেন এবং ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলেন। কিন্তু যখনই উনি ড্রাইভিং সিটে বসলেন, দেখলেন গাড়ির ড্যাশবোর্ডের ঘড়িটা উল্টা দিকে ঘুরছে। সময় 2:40 থেকে কমে 2:30 হয়ে গেল। তিনি অবাক হইলেন, কারণ তিনি যখন গাড়িটা চালানো শুরু করছিলেন তখন তো 2:30 বাজে। যেখানে সময় বাড়ানোর কথা সেখানে উল্টো কমে গেছে কি হবে? তিনি কোনোভাবে এটা ঠাউ করতে পারতেছে না। তো উনি ভাবলেন যে এটা সমস্ত তার মনের ভুল, হয়তো তিনি সে সময় ভুল সময় দেখেছিলেন। তো গাড়ি স্টার্ট দিতেই হঠাৎ হেডলাইটের আলোয় উনি দেখলেন রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, পরনে সেই হাসপাতালের ইউনিফর্ম, যেটা ঢাকা থেকে আসার সময় উনি দেখেছিলেন। খলিল ভাই কষে ব্রেক করলেন, কারণ হঠাৎ তিনি তার সামনে সে মানুষটাকে দেখিয়েছিলেন এবং এটা ভয় পাওয়ার কারণে তিনি সেখানেই ব্রেক করে গাড়িটা থামান। কিন্তু সামনে তাকাতেই যখন তিনি দেখেন, সেখানে দেখেন কেউই নেই। অথচ একটা মানুষকে দেখেই তিনি গাড়িটা থামিয়েছিলেন। এখন দেখেন সামনে কেউই নেই। অথচ ঠিক সেই সময় আসলে তার কাছে মনে হলো যে তার গাড়ির ভিতরে যে কফিন যেখানে রাখা, সেখান থেকে হাসি শব্দ আসতেছে এবং সেই সাথে সাথে ঠক 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 একটা শব্দ আসতেছিল। মনে হচ্ছিল যে কফিনের ভিতর থেকে সজোরে চেয়েও ধাক্কা দিচ্ছে, এরকম ধরাম ধরাম শব্দ শোনা যাচ্ছে। তো গাড়িটা থরথর করে কাঁপতে শুরু করলো। এটা খেয়াল করলো খলিল ভাই। তো খলিল ভাই দেখলেন যে পিছনের লুকিং গ্লাসে একটা বিভৎস দৃশ্য। কফিনের ঢাকনাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর ভিতর থেকে একটা ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসতেছে। সেই হাতটা মানুষের হাতের চেয়ে অনেক লম্বা, আর নখগুলো দেখতে একদম পশুর মতো। তো খলিল ভাই যখন দিকবিদুক জ্ঞানশূন্য হয়ে গাড়ি টানতে শুরু করলেন, তো তিনি চিন্তা করলেন যে কোনো একটা বাজার বা কোনো কিছু লোকালয়ে দিয়ে আসলে যেখানে মানুষ আছে সেখানে গিয়ে তিনি আসলে জিনিসটাকে ভালোভাবে চেক করবেন, কারণ এই মাঝ রাস্তায় নিয়ে চেক করা বা এই ধরনের ভেরিফাই করা তার জন্য বিপজ্জনক তিনি বুঝতে পারছেন। তো এই কারণে তিনি জ্ঞানশূন্য হয়ে গাড়ি খুব জোরে চালানো শুরু করেন। তো উনি কোনো মতে ভৈরব বাজার পৌঁছতে পারলেই বাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু রাস্তা যেন তার কাছে শেষই হচ্ছে না। তিনি জানেন যে সামনে ভৈরব বাজার, অথচ কোনোভাবেই যেন রাস্তা শেষ হচ্ছে না এবং সেই ভৈরব বাজারে তিনি যেতেই পারতেছে না। তার কাছে মনে হচ্ছে যে তিনি যে রাস্তাগুলো পেরিয়ে আসতেছেন সেই একই রাস্তাগুলো তিনি বারবারই হলো ঘুরে ফিরে একই রাস্তাতে একই জায়গায় আছেন। উনি খেয়াল করেন যে রাস্তার ধারে সাইনবোর্ডগুলোতে কোনো শহরের নাম লেখা নেই, সবগুলোতে লেখা, তিনি একটা জিনিস লেখা লক্ষ্য করেন যে তুমি ফিরতে পারবে না, এই ধরনের একটা ইংরেজিতে লেখা। তো ঠিক তখন ওনার কানের কাছে একদম ফিসফিস করে কেউ একজন বলল, বড় ভাই, একা একা রাতে কোথায় যাচ্ছেন? আমাকে একটু বের হতে দাও, ভিতরে খুব দম বন্ধ বন্ধ লাগতেছে। এই ধরনের একটা তিনি ফিসফিসিনি কথা তার শুনতে পান, যে সেই কফিন থেকে কেউ একজন বলছে যে আমাকে 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 বের হতে দাও, এই ধরনের একটা তিনি শব্দ শুনতে পাচ্ছেন। তো এটা শুনে তো তিনি খুবই ভয় পান এবং খলিল ভাই যখন ভয় ভয় পাশের সিরে তাকান এবং পিছনে তাকান, তিনি দেখতে পান যে সেখানে আসলে কেউই নেই। অথচ তাকে তাহলে এই কথাটা বলল কে, তিনি এটা কোনোভাবে বুঝতে পারতেছে না। এবং সেই সাথে তিনি যখন এটা নিয়ে ভয় পাচ্ছেন, ঠিক তখনই তার পিছন থেকে একটা হাসির শব্দ আসলো এবং হঠাৎ করে অ্যাম্বুলেন্স সেই সময় সেই হাসি শব্দের সাথে সাথে হঠাৎ করে সেই অ্যাম্বুলেন্সের মনে হলো যে একটা চাকা পাঞ্চার হয়ে গেছে এবং গাড়িটা খাদে পড়ে যাবে, এই ধরনের একটা সিচুয়েশন। খলিল ভাই কোনো রকম গাড়িটা রাস্তার পাশে একটা বড় রেন্টি গাছের নিচে থামলো এবং খলিল ভাই দেখলেন
যে কফিনের ঢাকলাটা এবার পুরোপুরি খুলে গেছে এবং ভিতর থেকে কোনো লাশ বেরিয়ে আসেনি, বরং কুচকুচে কালো ধোঁয়া পুরো অ্যাম্বুলেন্স ভিতরটা যেন ভরে গেছে। তো সেই ধোঁয়ার ভিতর থেকে দুটো জল চোখ যেন ওনার দিকে তাকিয়ে আছে। খলিল ভাই তখন পাগলের মতো সূরা পড়তে শুরু করলেন। উনি যত দোয়া দুরুদ জানেন সব কিছু পড়তে শুরু করেন। হঠাৎ একটা প্রচণ্ড ঝিলিক দিয়ে পৃথিবী অন্ধকার হয়ে গেল, আর খলিল ভাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরের দিন সকালে পুলিশ আর স্থানীয় লোকজন এসে যখন গাড়িটা এবং খলিল ভাইকে উদ্ধার করেন, তখন তারা দেখেন সেই গাছটার নিচে, রেন্টি গাছটার নিচে তারা সেই গাড়িটা পার্ক করা, এবং সেখানে হলো খলিল ভাই অজ্ঞানী অবস্থায় পড়ে আছেন। পরবর্তীতে খলিল ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর তখন তিনি সুস্থ হন। তখন তিনি তাদের পুলিশদেরকে বয়ান দেন যে আসলে কী ঘটনা ঘটেছিল। কিন্তু সবথেকে টুইস্ট রাসেল ভাই, তিনি যে গাড়িটাতে কফিনটা নিয়ে এসেছিলেন, সেই কফিনের ভিতরে কোনো ধরনের লাশ ছিল না। সেই কফিনটা ছিল সম্পূর্ণরূপে ফাঁকা। তো যখন হলো পুলিশেরা বলল যে সেই কফিনে কোনো ধরনের লাশ পাওয়া যায়নি, আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন? তো খলিল ভাই বলে যে আমি ওই জায়গা থেকে নিয়ে এসেছি। কিন্তু পরে হলো পুলিশেরা সেখানে খোঁজ খবর নেন এবং জানতে পারেন যে সেখান থেকে আসলে কোনো ধরনের কফিন এই খলিল ভাইকে দেয়া হয়নি, এটা সমস্ত হলো বানোয়াট। তো পরবর্তীতে খলিল ভাই কাউকে বুঝাইতে পারতেছিল না যে এটা কি, যেহেতু পুলিশরা দেখেছিল যে তিনি আসলে খুবই সেন্সিটিভ মুডে ছিলেন, বলতে তিনি ভয় পেয়েছিলেন এবং অজ্ঞান হয়েছিলেন। তো যার কারণে তাকে ফেলে দেওয়ার মতো নয়, পুলিশরা পরবর্তীতে জানায় এবং পরে হলো খলিল ভাইকে ছেড়ে দেওয়া হয়। এবং খলিল ভাই তারপর থেকে সেই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন এবং তিনি এই সমস্যাটা, এই যে সিচুয়েশনটার কারণে তিনি প্রায় অনেক দিন ট্রমার মধ্যে ছিলেন। এখন তিনি একটা অন্য কাজ করেন। যাই হোক, তিনি তার পেশা সম্পর্কে এখন বা তার যেখানে কাজ করেন সেটা বলতে নিষেধ করেছেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, খুবই মনে হয়েছিল যেটা প্রকাশ করার মতো একটা ঘটনা। কারণ যারা অ্যাম্বুলেন্স চালান তারা, আমার মনে হয় যে সবকিছু সাবধানতা অবলম্বন করে চালানো উচিত, কারণ কখন কোথায় কোন বিপদ হয়ে যায় বলা যায় না। তো যারা অ্যাম্বুলেন্স চালান তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা হেল্পার নিয়ে আপনারা কাজ করবেন, কারণ একা করতে গেলে হয়তোবা অনেক ধরনের বিপদ হতে পারে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আফনান ভাই, সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, আফনান ভাই শেয়ার করে একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। এই ঘটনাটি উনি পেয়েছেন ওনার অফিসের ড্রাইভার বিজয় ভাইয়ের কাছ থেকে। বিজয় ভাইয়ের কাছ থেকে পাওয়া একটি ঘটনা কিন্তু আমরা একদম রিসেন্ট প্রচার করেছি। বলে রাখা ভালো যে এই মিকাইল ভাই, উনি কিন্তু বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় কর্মরত রয়েছেন। একই পত্রিকায় গাড়ি চালান এই বিজয় ভাই। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত উনি শুনেছিলেন ওনার বাড়ির কাছেরই স্থানীয় এক মুরব্বীর মুখে। তো রাজারবাগ মাদারটেক কালী মন্দিরের পাশে যে গঙ্গাসাগর দিঘি রয়েছে, এই দিঘিকে নিয়েই এই ঘটনাটি। তো একদিন এই গঙ্গাসাগর দিঘির পাড়ে বসে এই বিজয় ভাই এবং তার 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক, যাকে ওনার আগে থেকেই চিনতেন, একে অপর চেনা আছে আর কি, অনেক আগে থেকেই। তো সেই ভদ্রলোক এসে বললেন যে তোমরা এখানে বসে আছো, এখানে এত রাত করে বসে থাকা ভালো না রে বাবা, চলে যাও। তখন বিজয় ভাই জিজ্ঞেস করেছিলেন যে কাকা, আপনার জানা কি কোনো ঘটনা আছে? কেন বলছেন যে এই জায়গাটা ভয়ঙ্কর? তখন উনি একটি ঘটনা বলেন যে এই ঘটনাটি ১৯৯৫ সালের দিকে ঘটেছিল। সেই ঘটনাটি উনি শুনেছিলেন, বিজয় ভাই সেটি মিকেল ভাইকে বলেছেন, সেটি আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে রাজারবাগ মাদারটেক কালী মন্দির, গঙ্গাসাগর দেখি, মাদারটেক থেকে সোজা গিয়ে একটি কালী মন্দির পড়ে, কালী মন্দির থেকে বামে একটু এগিয়ে গেলে ডান পাশে শ্মশানঘাট, কালী মন্দিরের পাশেই গঙ্গাসাগর দিঘি। ঘটনাটি এই গঙ্গাসাগর দিঘিকে নিয়েই শোনা গিয়েছে। এই গঙ্গাসাগর দিঘিতে অনেক ধরনের প্যারানর্মাল ব্যাপার রয়েছে, আর শ্মশানঘাট রয়েছে, এখানে তো প্যারানর্মাল বিষয় থাকবেই। তো মূলত যেই ছেলেটার সাথে ঘটনাটি ঘটে, তো সেই ছেলেটার নাম আসলে নির্দিষ্ট করে ওই বয়স্ক ভদ্রটুক বলতে পারে নাই, তবে যতটুকু বলেছিলেন তার নাম হচ্ছে রাহুল বা এই টাইপের কিছু একটা হবে আর কি। সেও হিন্দু ছিল, এই রাহুল ছেলেটা। তখন তার বয়স ছিল 14 কি 15 বছর আনুমানিক। এই বয়সে ছেলেপেলেতে একটু বেপরোয়া, একরোখা হয় আর কি, জেদি হয়। তো রাহুল তেমনটি একটা ছেলে ছিল, খুবই চঞ্চল প্রকৃতির, একরোখা ছিল। রাহুলের বাবা বেঁচে ছিল না, অনেক আগেই মারা গিয়েছিল। তো রাহুলের বয়স যখন 6-7 বছর তখন মারা গিয়েছিল। রাহুল ছোটবেলা থেকেই আসলে অনেকটা শাসন ছাড়াই বড় হচ্ছিল, যার কারণে সে যা ইচ্ছা তাই করত। একসময় রাহুল নামের ছেলেটি তার আরও কিছু বন্ধুদেরকে সাথে নিয়ে দুপুর 12টা 12:30টার দিকে এই গঙ্গাসাগর দিঘিতে গোসল করার জন্য নামে। তো গোসল শেষ করে এক পর্যায়ে এই রাহুল ছেলেটির বন্ধুরা সবাই যখন পুকুর থেকে ডামায় উঠে যায়, রাহুলকে তখন তারা ডাকে, এই উঠ আর কতক্ষণ গোসল করবি, আমরা কিন্তু চলে যাব। রাহুল চিন্তা করে যে দাঁড়া, এমন একটা কাজ করব যাতে করে ওরা আবারও পানিতে নামে। তখন রাহুল
পানিতে ডুব দিয়ে কাদা তুলছে আর ওদেরকে ছুঁড়ে মারছে, যাতে করে ওরা ওই জিনিসটা ধোয়ার জন্য আবার পানিতে নামে। তখন ওরা বলছে, আমাদের তো গোসল শেষ, আবার কাদা মারছিস কেন? তখন বলে, আয় আরেকটু ডুবা, ভাল লাগবে, মজা লাগবে, আয়। এইভাবে রাহুল ডুব দিতে থাকে আর ওদেরকে ওভাবে কাদা দিয়ে মারতে থাকে। ওরাও একটু সরে যেতে থাকে, তবে অনেকের কাদা লেগে গেছে। ওরাও আবার একবার একটু এগিয়ে আসছিল, যাতে করে আবার একটু ডুব দেয়া যায় আর কি। হঠাৎ করে রাহুলের বন্ধুরা একটু অবাক হয় যে কি ব্যাপার, রাহুল কি নিয়ে আসলো ডুব দিতে গিয়ে। তখন সবাই দেখে যে রাহুল হাতে একটা ছোট কলসির মতো কিছু একটা উঠিয়ে নিয়ে এসেছে। ও যখন তাদেরকে ওই ডুব দিয়ে কাদা নেয়ার জন্য নেমেছিল, পানির ভেতরে গিয়েছে, তখন মনে হয় কিছু একটা দিয়েছে, উঠিয়ে নিয়ে এসেছে। তো ওই জিনিসটা সে হাতে করে উপর দিকে উঠিয়ে নিয়ে আসছে। তো অন্য বন্ধুরা বলে, কি রে রাহুল, কি পাইলি? তখন রাহু বলে যে বুঝতে পারতেছি না, দেখি এর ভিতরে হাত ঢুকায় দেখি। ওর ভিতরে হাত ঢুকায়, হাত ঢুকানোর পর একটা জিনিস বের করে নিয়ে আসে। দেখা গেল এটা একটা স্বর্ণের ছোট চিরুনি। এইটা দেখার পর রাহুলের বন্ধুরা খুশির থেকে ভয় পেয়ে যায় বেশি। সাথে সাথে রাহুলের বন্ধুরা বলতে থাকে, রাহুল, কলসিটা যেভাবে পাইছিস ওইভাবেই ওখানে ফালায় দেয়, খবরদার ওটা নিস না, হাত দিস না, সমস্যা হবে কিন্তু। এমনিতেই দিঘিটা কিন্তু ভালো না, অনেক ধরনের ভয়ঙ্কর সমস্যা আছে এটায়, ফেল তাড়াতাড়ি ফেল। রাহুলের বন্ধুরা রাহুলের থেকে একটু বড় ছিল, আর গঙ্গাসাগরের দিঘি নিয়ে তারা বেশ অবগত ছিল আগে থেকেই। ওখানে উপস্থিত আরও অনেক মহিলারা ছিল। প্রত্যেকেই রাহুলকে অনুরোধ করতে থাকে যে, বাবা রাহুল, এটা ফেলে দাও বাবা, যেভাবে পাইছো ওভাবেই রেখে আসো, না হয় ফেলে দাও নিচে, ওটা নিয়ে যাইও না, ধৈর্য না, ভালো হবে তোমার। কে শোনে কার কথা? রাহুল তখন প্রত্যেককে বলতে থাকে, এটা আমি দিঘির ভিতর পাইছি, এটা আমার। এখন দেখে এটা আমার, এটা আমি ফেরত দেব না, যা হয় হোক, আমার তাতে আপনাদের কি যান, আপনারা আপনাদের কাজ করেন। বন্ধুদেরকেও সে একই রকমভাবে বলতে থাকে, এই তোদের কি সমস্যা? ও আমি একটা দামি জিনিস পাইছি, তোদের সহ্য হইতেছে না, না, যা বাড়িতে যা। কি আর করা, কেউ যখন শুনল না, যে যার মতো চলে গেল। রাহুল কি করল, ওই কলসি, যেটা ওটা একটা মাটির কলসি ছিল, ওটার তো কোনো দাম নাই, ও শুধু খালি কলসিটা সে পানিতে ফেলে দিল, পানিতে সেটা ডুবেও গেল। আর স্বর্ণের যে চিরুনিটা, ওটা সে সাথে করে বাড়িতে চলে আসে, সবার কথা উপেক্ষা করে, কিন্তু সেটা বাড়িতে নিয়ে আসে। তো সে তো খুব জেদি প্রকৃতির মানুষ। পরের দিন সকালবেলা ওখানকার যে কালী মন্দিরের পুরোহিত, সে এই রাহুলের বাড়িতে গিয়েছে। রাহুলের মাকে সবকিছু খুলে বলে বুঝাতে থাকে। তখন রাহুলের মাও বিষয়টা বুঝতে পারে। ওই পুরোহিত বলতে থাকে যে, তোমার ছেলে যে জিনিসটা পেয়েছে, এটা কিন্তু আসলে ওর না, আমাদেরও না, কারোরই না, এটা বুঝতে হবে। দ্রুত ওই জিনিসটা ও যেন ওখানে ফেলে দেয়, তা না হলে কিন্তু সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। আমি এলাকার মানুষদের কাছ থেকে শুনে দ্রুত এসে তোমাকে বিষয়টা জানাইলাম। এখন কি করবা করো, তোমার ছেলে যেহেতু তুমি শাসন করো আর আদর করো, যেভাবে করো এই কাজটা কিন্তু করে ফেলো, নাহলে কিন্তু বিপদ হবে। রাহুলের মা এই সমস্ত কথা শুনে সে ভয়ে চমকে ওঠে, তার চোখ যেন কপালে ওঠে যে হায় হায়, এ কী নিয়ে আসছে বাড়িতে, উনি তো দুশ্চিন্তায় পড়ে গেছেন। রাহুলের মা রাহুলকে রাগ করতে থাকে। এক পর্যায়ে রাগারাগি করে রাহুলকে মারধর করেন, বলতে থাকেন, তুই যেটা পাইছিস এক্ষুনি ওটা দিঘির মধ্যে ফেলে দিয়ায়, নাইলে তুই আমার মরা মুখ দেখবি। এত কথা বলার পরেও রাহুলের মন এতটুকু নরম হলো না। রাহুলও একই কথা বলতে থাকে, এটা আমার, এটা আমি পাইছি, এটা আমি ফেরত দেব না, যা হয় আমার হবে, তোমার ভাবা লাগবে না আমার জন্য। রাহুল আসলে তখনও বুঝতে পারছিল না যে আসলে কি বিপদ সে দেখে নিয়ে আসছে। পরের দিন রাহুল রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এদিকে রাহুলের মা চিরুনিটা খুঁজতে থাকে ঘরে তন্ন তন্ন করে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। চিন্তা করছে যেটা খুঁজে পাওয়া মাত্র উনি নিজেই গিয়ে এটা ফেলে দিবেন, এই আপদ বাসায় উনি রাখবেন না। কিন্তু ওই ছেলেটা যে কোথায় এটা রাখছে এটা তো উনি খুঁজে পাচ্ছেন না। ওই দিন গভীর রাত্রে রাহুল স্বপ্নে একটা জিনিস দেখতে পায়। লম্বা একটা অবয়ব, দেখতে অনেকটা তান্ত্রিকের মতো। রাহুলকে ভারী কণ্ঠে নাকি বলতে থাকে, তুই দিঘির ভিতর থেকে যে জিনিসটা পেয়েছিস, ওটা তোর না, ওটা আমাদের, তুই কালকের ভিতরে ওটা ফেরত দিয়ে দিবি। স্বপ্নের ভিতর উত্তরে রাহুল ওই একটা কথাই বলতে থাকে, এটা আমি পেয়েছি, আমি দেব না, কি করবা তুমি করো। ওই অবয়বটি আবারও বলতে থাকে, ফেরত না দিলে কিন্তু তোর বড় ক্ষতি হয়ে যাবে রে, আমরা কিন্তু সতর্ক করতেছি, কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা সতর্ক করি নাই, তোর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বলেই নাকি অবয়বটা চলে যায়। সাথে সাথে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল স্বপ্নটাকে পাত্তা দেয় না, সে তার মতো করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত্রে আবারও ওই অবয়বটির স্বপ্নে এসে এই একই কথা বলে। এবারও রাহুল একই উত্তর দেয়। তার পরের দিন রাতের বেলা এই একই স্বপ্ন রাহুল এবং তার মা দুজনই দেখতে পায়। রাহুলের মা এই স্বপ্নটা দেখার পর ওই তান্ত্রিক অবয়বটিকে বলে যে, আমার ছেলেকে আমি কি করব, সে তো কথা শোনে না। তখন না তান্ত্রিক অবয়বটা ওই রাহুলের মাকে বলেছিল, ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে যেভাবেই হোক ওটা ফেলে দিয়ে আয়, তুই যদি পাস তুইও ফেলে দিয়ে আয়, কিন্তু তা যদি না করিস তোকে কিছু করব না, কিন্তু তোর ছেলেকে কিন্তু তুই চিরদিনের জন্য হারাবি। তোর ছেলেকে 2 রাত্রে আমি স্বপ্নে দেখাইছি, সে আমার কথার পাত্তা দেয় নাই, আজ তোদের দুজনকেই বলে গেলাম, আজকে রাত্র তোর ছেলেকেও স্বপ্নে দেখায় গেলাম। এটা দেখার পর রাহুলের মার ঘুম ভেঙে যায় সাথে সাথে।
ঘুম থেকে উঠে রাহুলকে সে ডাক দেয়। রাহুলকে বলে যে আমি স্বপ্নে দেখলাম যে এই ব্যাপার এরকম বলছে, তুইও কি আজকে রাত্রে স্বপ্নে দেখছিস? বলে হ্যাঁ আমি দেখছি। তখন রাহুলের মা বলে, তুই কি আগের 2 রাত্রে একই স্বপ্ন দেখছিস? বলে হ্যাঁ আমি দেখছি। কয় তাহলে বললি না কেন? বলে তুমি ঘুমাও, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। রাহুলের আসলে এইসব বিষয় নিয়ে কোনো ভূক্ষেপই নাই। রাহুলের মা তখনও রাহুলকে অনেক অনুরোধ করতে থাকে, দে বাবা দে, তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব, দে দে। কিন্তু রাহুল কোনোভাবেই সে ওই চিরুনিটা ফেরত দিতে রাজি হয় না। এক পর্যায়ে ওই দিন সকালবেলা ওই এলাকার একজন না অনেকের কাছে গিয়ে রাহুলের মা অনুরোধ করতে থাকে যে আমার সন্তানকে তোমরা বাঁচাও, আমি তো অনেক অনুরোধ করতেছি, আমি মনে হয় আমার ছেলেকে বাঁচাইতে পারবো না, তোমরা আমার ছেলেকে একটু বোঝাইতে পারো কিনা দেখো, এরকম স্বপ্ন আমরা দেখছি, ও দেখছে আমিও দেখছি। এরপর রাহুলের মা সেই কালী মন্দিরের পুরোহিতের কাছে যায়, গিয়ে বলে যে আমার ছেলেকে বাঁচানোর কোনো পদ্ধতি কি আপনার জানা নাই? মন্দিরের পুরোহিত শুধু একটা কথাই বলে যে এই কাজ ছাড়া আর কোনো উপায় নাই, এখানে কি করা যাবে, এই জিনিসটা তো আসলে আমাদের ক্ষমতার বাইরে। এক পর্যায়ে ওই মন্দিরের পুরোহিতের একটা পরামর্শ অনুযায়ী ওই গঙ্গাসাগর দিঘিতে গিয়ে রাহুলের মা নিজের ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ওখানে থাকা প্যারানর্মাল এন্টিটিদের কাছে নিজের ছেলের জীবন ভিক্ষা চায়, নিজের শাড়ির আঁচল পেতে ভিক্ষা চাওয়া শুরু করে যে আমার ছেলেকে তোমরা ক্ষমা করে দাও, ও ছোট, ও কিছু বোঝে না, আমার ছেলের কিছু কইরো না দয়া করে। আর কান্নাকাটি করতে, আসলে সন্তানকে বাঁচানোর জন্য সে যে কি আর্তনাদ, এ কথা রাহুলের কানে যায় যে তার মা এরকম গঙ্গাসাগরের কাছে গিয়ে কান্নাকাটি করছে। রাহুল বাসা থেকে বেরিয়ে ওই গঙ্গাসাগরের দিকে আসতে থাকে। মাকে বাধা দেওয়ার জন্য যেই না পারে এসে দাঁড়িয়েছে ওর মায়ের কাছে, তখনই ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। সন্ধ্যা হয়ে গিয়েছিল, গেছে আর কি, তো মনে হলো রাহুলের পেছন থেকে কে যেন সজোরে মারল এক ধাক্কা। ওই ধাক্কা সে তার মায়ের শরীরটার সাথে কিছুটা লেগেছে আর ছিটকে গিয়ে পড়ে ওই দিঘির ভেতরে। যখনই তার মা দেখল যে রাহুলকে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরেছে, উনি পিছন দিকে তাকে দেখতে পান নাই। উনি তো বুঝছে ঘটনাটা কি, ছেলেকে বাঁচানোর জন্য উনিও দেয় পানিতে ঝাঁপ। ইতোমধ্যে দুঃখের ঘটনাটি ঘটে যায়। রাহুলকে ওর মা আর খুঁজে পায় না, কোনো এক অদৃশ্য শক্তি রাহুলকে যেন দিঘির ভেতরে টেনে নিয়ে চলে যায়। রাহুলের মা চিৎকার চাচামেচি করতে থাকে যে আমার ছেলেকে বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল, যে যার মতো করে নেমে পড়েছে রাহুলকে উদ্ধার করার জন্য। কিন্তু রাহুলকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক চেষ্টার পর সকলেই হাল ছেড়ে দেয়। রাহুলের মা তখন রাহুল রাহুল বলে বারবার করে চিৎকার দিচ্ছে। অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আবার অজ্ঞান হচ্ছে। কে সামলাবে তাকে? ডুদুইয়া আসে। পরদিন সকালবেলা রাহুলের খোঁজ করতে থাকে। দুঃখের বিষয়, ডুবুরিরা অনেক চেষ্টার পরও রাহুলের লাশ খুঁজে পায় নাই। এরপর কেটে যায় পরপর 4টা দিন। কি করবে কেউ বুঝতে পারে না। অবশেষে স্থানীয় এক মসজিদের ইমামের শরণাপন্ন হয় এলাকাবাসী। বলে যে হুজুর, আমরা তো অনেক চেষ্টা করলাম, এই ঘটনা ঘটছে, ইতিপূর্বে তো এরকম স্বপ্নে দেখার মতো ব্যাপার ঘটছে, রাহুল এই জিনিসটা পাইছে, হতে পারে এই কারণেই হইছে, হতে পারে কি এটাই হইছে, এখন কি করা যায়, অন্তত লাশটা তো পাওয়ার দরকার। হুজুর বলে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি আল্লাহ তাআলা কি করেন, আল্লাহর ইচ্ছা যদি হয় অবশ্যই লাশটা পাওয়া যাবে, তবে এতটুকু নিশ্চিত করেন যে ওকে জীবিত পাওয়া যাবে না। হুজুর একটি নৌকা নিয়ে ওই দিঘির মাঝ বরাবর যান। মাঝ বরাবর গিয়ে হুজুর আজান দেওয়া শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দিতে থাকেন। আজান শেষ হতে না হতেই, আজানের শুরু থেকে শেষ আছে তো, শেষ হওয়ার আগেই রাহুলের লাশটি দিঘির ভেতর থেকে উপস্থিত সকলের সামনেই ভেসে ওঠে। সবাই একটু চিৎকার দিয়ে ওঠে, এই যে রাহুলের লাশ ভাসছে ভাসছে ভাসছে। আর ওই সময় ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছিল। এই আওয়াজটা কিসের ঠিক বুঝতে পারা যায়নি আর কি। তো রাহুলের লাশটা উপরে নিয়ে আসা হয়। রাহুল কিন্তু ফর্সা ছিল না, কালো ছিল। লাশটা ভেসে ওঠার পর দেখতে পেয়েছিল এই যে 4 দিনে তার শরীরের কোনো অংশে পছন্দ হয় নাই, কিছু হয় নাই। তবে পানির নিচে থাকলে যেরকম ফ্যাকাশে হয়ে যায় সেরকম ফ্যাকাশেও হয় নাই। তবে তার শরীরে এক বিন্দু রক্ত নাই, মনে হচ্ছে রক্ত ভেতর থেকে কেউ শুষে শেষ করে ফেলেছে, খেয়ে ফেলেছে।
তার শরীরটা ধবধবে সাদা হয়ে গিয়েছে। তবে পানিতে থাকাজনিত কারণে যেভাবে ফ্যাকাশে হয়ে যায় সেটা না, রক্তশূন্য হলে যেরকম হয়ে যায় ওই রকম। তো এটা ঘটেছিল। রাহুল ছেলেটা সে অতিমাত্রায় চঞ্চল ছিল, জেদি ছিল এবং উশৃঙ্খলও বটে ছিল। এই টাইপের উশৃঙ্খল ছেলে আসলে যদি থাকে আর তাদের আচরণ যদি এরকম থাকে, তাহলে এরকম পরিণতি তো আসলে হতেই পারে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ নীরব মিরপুর থেকে। এই ঘটনাটি নীরব ভাই শুনতে পান যখন তিনি গত 2 মাস আগে তার গ্রামের বাড়িতে যান। নীরব ভাইয়ের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে। এটা বলে রাখা ভালো, নীরব ভাই তার গ্রামের বাড়িতে অত ঘন ঘন যান না। এবার যখন তিনি তার গ্রামের বাড়ি গিয়েছেন, সেটা হচ্ছে প্রায় 5 বছর পর। এবার তার গ্রামের বাড়ি যাওয়ার উপলক্ষ ছিল তার ছোট ভাগ্নির আকিকা। আকিকার আয়োজনটা খুব বড় করেই করা হয়েছিল। নীরব ভাইদের মোটামুটি যত আত্মীয়স্বজন ছিল সবাই সেই আকিকার অনুষ্ঠানে এসে যোগ দেয়। নীরব ভাইদের সময়টা খুব ভালোই কাটছিল। অনেক বছর পর যেহেতু গ্রামে এসেছেন, তাই চারপাশের সব কিছুই তার খুবই ভালো লাগছিল। আকিকার অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর নীরব ভাই এবং তার সমবয়সী কিছু ছেলে পেলে, যারা কেউ তার সম্পর্কে চাচা, কেউ তার সম্পর্কে চাচাতো ভাই, তারা সবাই মিলে হাঁটতে বেরোন গ্রামের রাস্তায়। তারাই চাঁদের আলোতে কিছুক্ষণ হাঁটবেন এবং গল্পগুজব করবেন এবং বসার জায়গা পেলে সেখানে বসে তারা আড্ডা দিবেন। এই চিন্তায় নীরব ভাই এবং তার সাথে তার সেই চাচাতো ভাই এবং চাচারা হাঁটতে বেড়ায়। তারা সংখ্যা ছিল 7 জন। তাদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে দুলাল। দুলাল নীরব ভাইদের আত্মীয় কেউ না, তিনি সেই বাড়ির পাশে আরেকটি বাড়ি আছে, সেই বাড়ির ছেলে। তারা একসাথেই খেলাধুলা করে এবং একসাথেই ঘোরাফেরা করে। নীরবরা যখন সেই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন পুরো রাস্তাটাকেই নীরবের কাছে অপার্থিব মনে হচ্ছিল, কারণ সচরাচর তার এসব দৃশ্য দেখা হয় না। নীরব বড় হয়েছে ঢাকায়, সে সারা জীবন থেকেছে ঢাকায়। গ্রামের পরিবেশের সাথে তার খুব একটা পরিচিতি নেই। নীরবের সবকিছুই ভালো লাগছিল এবং তার আশেপাশের লোকজন, তারা নিজেদের মধ্যেই ঠাট্টা মশকরা করছিল, কথা বলছিল। নীরব শুধু নীরব দর্শক হিসেবেই তাদের সাথে সঙ্গ দিচ্ছিল। এভাবে হাঁটতে হাঁটতে তারা প্রায় অনেক দূর চলে যায় এবং একটা জায়গায় আসার পর সেই দুলালকে উদ্দেশ্য করে নীরব ভাইয়ের চাচাতো ভাই সবুজ বলা শুরু করে যে, দুলাল, তোর নানাবাড়ি চলে আসলাম, তোর নানাবাড়ি আমাদের নিবি না? এই কথা শুনে নীরব লক্ষ্য করে দুলাল একটু কাচুমাচু করতে থাকে এবং সেই কথাতে একটু অপ্রস্তুত ফিল করে। এবং এই অবস্থা দেখে আশেপাশের সবাই জোরে জোরে হাসতে। নীরব বুঝতে পারে এটা তারা নিজেদের মধ্যে কোনো একটা কথা নিয়ে ফাইজলামি করছে, যেটা নীরব জানে না। নীরব একটু কৌতূহলী হয় এবং সে জানার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে, দুলানের নানাবাড়ি কি কাছেই নাকি? তখন একজন হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, কাছেই, যাবেন নাকি? নীরব উৎসাহ ফিল করে এবং সে বলে যে, হ্যাঁ চলেন, যাই। কি দুলাল, কোনো সমস্যা নেই তো? দুলাল মাথা নাড়ায়, সে যাবে না। তখন সবাই জোর করে দুলালকে ধরে সামনে এগুতে থাকে। পুরো ব্যাপারটাই তাদের কাছে ছিল একটা মজার। কিছুক্ষণ যাওয়ার পর নীরব লক্ষ্য করে একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে তারা একটা ঘরের বা একটা বাড়ির আঙিনায় প্রবেশ করল, এরকম মনে হলো। কিন্তু সেখানে আসলে বাড়িঘর বলতে কিছু বাড়িঘরের ধ্বংসাবশেষ আছে। নীরব একটু অবাক হয়। সে দুলালের দিকে তাকিয়ে বলে যে, এটা তোমার নানাবাড়ি? দুলাল কিছু বলে না। নীরব বুঝতে পারে দুলাল পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেছে, সে একটু লজ্জাও পাচ্ছে। তখন আশেপাশে সবাইকে যারা দাঁড়িয়েছিল, নীরব তাদের উদ্দেশ্যে বলে যে, এটাই কি ওর নানাবাড়ি? তখন সবাই বলে যে, হ্যাঁ এটাই ওর নানাবাড়ি, কিন্তু এখানে এখন কেউ থাকে না। তখন নীরব জিজ্ঞেস করে, কেন? তখন তার যে চাচাতো ভাই সবুজ, সে দুলালকে বলে যে, দুলাল বল, কেন থাকে না? দুলাল কোনো কথাই বলে না। নীরব বুঝতে পারে যে দুলালের কাছে এই ব্যাপারটা খুব পছন্দের কোনো বিষয় না, তো নীরব এই বিষয়টা নিয়ে আর কথা বলে না। পরে তারা ধীরে সুস্থে সেখান থেকে ব্যাক করে চলে আসে তাদের বাড়িতে। বাড়িতে ফিরে আসার পর নীরব এই কথাটা বেমালুম ভুলে যায়। সে খাওয়া দাওয়া করে, যেহেতু সে ক্লান্ত ছিল সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নীরব তার আশেপাশের ছেলেপেলেদের নিয়ে আশপাশটা ঘুরে দেখে। সে বাজারে যায়, গ্রাম্য সেই বাজার দেখে তার খুবই ভালো লাগে। সারাদিন ঘোরাঘুরি করবার পর নীরব দুপুরের থেকে বাসায় চলে আসে। দুপুরে খাওয়া দাওয়া করবার পর তার আবার ঘুরতে বের হয়।
কারণ স্থানীয় এক জায়গায় ফুটবল একটা ম্যাচ আছে, তারা সেই ম্যাচ দেখতে যাবে। নীরব সেই জায়গায় যায়, খেলাধুলা দেখে। ফুটবল ম্যাচ শেষ করবার পর সে যখন বাসায় ফিরছিল, তখন রাস্তায় তার আরেকজনের সাথে দেখা হয়। তার নাম সুবল। এই সুবল হচ্ছে দুলালের বড় ভাই। সুবলের সাথে যখন নীরবের দেখা হয়, তখন নীরবের হঠাৎ করেই গতকাল রাতের সেই ঘটনাটি মনে পড়ে। দুলালের নানিবাড়ির কথা তার হঠাৎ মনে পড়ে। সে খুব কৌতূহল ফিল করছিল এবং খুব আগ্রহ ফিল করছিল সুবলকে জিজ্ঞেস করার জন্য, কারণ সুবল মোটামুটি হয়তো তার বয়সী বা তার থেকে হয়তো 1-2 বছর বড় হবে। তাই তাকে হয়তো ব্যাপারটা বললে সে ব্যাপারটা ভালোভাবে নিবে, অতটা আনইজি ফিল করবে না যেটা দুলাল ফিল করছিল গতকাল রাতে। তাই নীরব কোনো কিছু চিন্তা না করেই সুবলকে জিজ্ঞেস করে বসে যে, আচ্ছা সুবল, গতকাল রাতে দুলালকে নিয়ে আমরা তোমার নানাবাড়ির সেখানে গিয়েছিলাম। তো তোমাদের নানাবাড়ি দেখে তো মনে হলো জায়গাটা পরিত্যক্ত, এরকম কেন? কোনো সমস্যা কি হয়েছিল? এ কথা জিজ্ঞেস করার পর নীরব লক্ষ্য করে সুবলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি জানতে চাও আমি তোমাকে বলবো। আমার এখন একটু কাজ আছে, আমি কাজটা শেষ করি। সন্ধ্যার পর ওই যে একটা কালভার্ট আছে তোমাদের বাসার পিছনে, সেখানে এসো, সেখানে কথা বলবো। আমরা সেখানে আড্ডা দিই। নীরবও রাজি হয়ে যায়। সে সময় মতো সুবল চলে যায়। সন্ধ্যার পর সুবলের বলা সেই জায়গায় নীরব গিয়ে উপস্থিত হয়। নীরব গিয়ে দেখতে পায় সেখানে সুবল এবং সুবলের বন্ধুবান্ধব তারা বসে আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে। এটা হয়তো তাদের সন্ধ্যার পর অবকাশ যাপনের একটা খুব প্রিয় জায়গা। নীরব সেখানে যাওয়ার পর সুবল সবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। সবাই একসাথে বসে বিভিন্ন কথাবার্তা বলছিল, কিন্তু নীরবের উৎসাহ ছিল কখন সুবল তার নানাবাড়ির সেই কাহিনীটা বলবে, কারণ নীরবের এসব বিষয়ে খুব আগ্রহ। সুবল বিভিন্ন ধরনের কথা বলছিল, কিন্তু সেই টপিক নিয়ে সুবল কোনো কথাই বলছিল না। এক পর্যায়ে তাদের আড্ডার মাঝখানে ভূতের কথা ওঠে। ভূতের বিভিন্ন গল্প এক একজন বলা শুরু করে। সুবল সবকিছু চুপচাপ শুনছিল, আর নীরব সুবলকে লক্ষ্য করছিল। এক পর্যায়ে সুবল বলে যে, উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে যে, তোরা তো আমার নানাবাড়ির কথা জানোস, কিন্তু নীরব জানে না। ও ঢাকা থেকে মাঝে মধ্যে ঘুরতে আসে। তো নীরব আজকে আমাকে আমার নানাবাড়ির কথা জিজ্ঞেস করেছিল এবং তাকে বলেছিলাম আমি যে আজকে আমি তাকে বলবো। তো তোরা তো সবকিছুই জানিস, তারপরেও আমি তোদের সামনে এবং নীরবের সামনে পুরো ঘটনাটা আবার বলছি, তোরা শোন। ঘটনাটা তোরা কিভাবে জানিস আমি জানি না, কিন্তু আমাদের ফ্যামিলি যে বিষয়টা জানে সেটা হয়তো তোদের জানা উচিত। তখন নীরব বুঝতে পারে যে সুবলের বন্ধুবান্ধব আসলে পুরো বিষয়টা ভালোভাবে জানে না, এবং সুবল এই প্রথমবারই তার বন্ধুবান্ধবের সামনে পুরো ঘটনাটা বলছে। এই ব্যাপারটাতে নীরব একটু অপ্রস্তুত হয়ে যায় এবং সে সুবলকে বলে যে, সুবল, তোমার যদি বলতে ইচ্ছা না করে তুমি আজকে বলো না, বা আমাকে বলার দরকার নেই। কিন্তু সুবল বলে যে না, ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। কথা বলে সুবল তার নানাবাড়ির কাহিনী শুরু করে। সুবলের মারা এক ভাই এক বোন। সুবলের নানা মারা গেছে অনেক আগে। সুবলের এই মামা তার মায়ের থেকে বয়সে 2 বছরের বড়, আর বাড়িতে আছেন সুবলের নানি। খুব ভালোভাবেই তাদের সংসার চলছিল, দিনকাল খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই সুবলের মার বিয়ে হয়ে যায় এবং তাদের গ্রামের বাড়ি অর্থাৎ সুবলদের দাদাবাড়িও তাদের খুব কাছেই। সুবলের নানির ফ্যামিলি অর্থাৎ নানি এবং তার বড় মামা খুব আনন্দচিত্তেই তাদের এই বোনকে অর্থাৎ সুবলের মাকে তাদের এই গ্রামে বিয়ে দেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। সুবলের বড় মামার তখনও বিয়ে হয়নি। সুবলের মার বিয়ের কিছুদিন পর সুবলের বড় মামা বিয়ে করেন। খুব সুন্দর ফুটফুটে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন। সে মেয়ে যখন তার শ্বশুরবাড়ি আসে, তখন আশেপাশের লোকজন যেই দেখেছে সেই বলেছে যে সুবলের এই মামা খুব সুন্দরী। প্রথম কয়েকদিন খুব ভালোভাবেই কাটছিল, কিন্তু কয়েকদিন যাওয়ার পর সুবলের নানির সাথে সুবলের মামার খুব খিটমিট লেগে যেতেই থাকে। ছোটখাট বিষয় নিয়ে তাদের মধ্যে বিশাল ঝগড়া লেগে যায়। এই ফ্যামিলিটাকে সবাই শান্ত এবং ভদ্র ফ্যামিলি মনে করত, কিন্তু হঠাৎ করেই সুবলের মামার বিয়ের পর বউ এবং শাশুড়ির ভেতর যে ঝগড়া লাগছে সেটা আশেপাশের লোকজন শুনে এবং দেখে খুব অবাক হচ্ছে, কারণ ছোটখাট ঝগড়া না, তাদের ঝগড়ায় পাড়া প্রতিবেশী প্রায় এসে যোগদান করে। সুবলের মামা খুব চেষ্টা করেছেন ব্যাপারটা থামাবার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয় না। সুবলের নানি সুবলের মামাকে বলেন যে এই মেয়েকে তালাক দিতে, তিনি তার ছেলের আরেক বিয়ে করাবেন। কিন্তু সুবলের যে মামা তিনিও খুব মুখরা রমণী ছিলেন, তিনিও তার শাশুড়িকে কোনোভাবেই কথায় ছেড়ে দিতেন না। এভাবে তাদের দিনকাল চলছিল এবং আশেপাশের লোকজনের কাছে এই ব্যাপারটা এক পর্যায়ে খুব সাধারণ একটা ব্যাপার হিসেবে পরিচিত হতে থাকে। হঠাৎ করে একদিন সুবলের নানি এবং সুবলের মামার মধ্যে ঝগড়া এত খারাপ পর্যায়ে চলে যায় যে ঝগড়ার এক পর্যায়ে সুবলের নানি বলে
যে আজকেই আমি আত্মহত্যা করব, এই পৃথিবীতে আমি আর থাকব না। তিনি তার ছেলে এবং তার ছেলের বউয়ের উপর রাগ করে তার ঘরের ভেতর ঢুকে যান এবং দরজা আটকিয়ে দেন এবং জানালো দিয়ে সবাই দেখতে পায় যে তিনি বাড়ির উপরের সিলিংয়ের সাথে তার শাড়ির আঁচল বাঁধছেন এবং তিনি আত্মহত্যা করবেন। মোটামুটি এলাকার লোকজনের সহযোগিতায় সে সময়ের মতো দরজা ভেঙে সুবলের নানিকে উদ্ধার করা হয়। তিনি জ্ঞান হারিয়েছিলেন। তার যখন জ্ঞান ফেরে তখন তার পাশে অনেক লোকজন ছিল, সুবলেদের আত্মীয় স্বজনও ছিল। তারা সুবলের নানিকে বোঝায় এবং এই কাজ যাতে সে না করে সেজন্য বিভিন্ন কথাবার্তা বলে এবং তারা সবাই সুবলের মাদিকেও একটু তিরস্কার করে যে এই বৃদ্ধ মহিলার সাথে সে কেন এই ধরনের ঝগড়া করে। এই ব্যাপারটা এত গুরু গম্ভীর হয়ে গিয়েছিল যে সুবলের মামও ব্যাপারটাতে একটু ভয় পেয়ে গিয়েছিল এবং তিনি তার শাশুড়ির কাছে এসে পা ধরে মাফ চান যে তিনি আর জীবনেও এরকম কোনো কাজ করবেন না। তো সবাই ধরে নেয় যে সুবলের নানি এবং সুবলের মামোর ব্যাপার সমস্যাটা বোধহয় মিটে গেল, কারণ এরপরের বেশ কিছুদিন আশেপাশের কেউই কোনো ধরনের ঝগড়ার শব্দ শুনতে পায়নি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল যেটা লক্ষ্য করে সুবলের মা। সেটা হচ্ছে তার শাশুড়ির সেই আত্মহত্যা ঘটানোর সেই ঘটনার পর থেকে, অর্থাৎ আত্মহত্যা করার সেই অ্যাটেম্প্ট নেওয়ার যে ঘটনাটা, সেটার পর থেকে তার শাশুড়ির ভেতর একটা অদ্ভুত পরিবর্তন তিনি লক্ষ্য করেন। তিনি একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে সুবলের নানি খুব আমোদী প্রকৃতির মহিলা ছিলেন এবং তিনি আশেপাশে সবাইকে নিয়ে কথাবার্তা গালগল্প করে তার সময় পাস করতেন। কিন্তু ওই ঘটনার পর থেকে সুবলের নানির এক দুঃসম্পর্কের আত্মীয় ছাড়া আর কারো সাথেই তিনি কোনো ধরনের কথাবার্তা বলেন না। তিনি একেবারেই চুপচাপ হয়ে যান। সুবলের মাম যখন তার শাশুড়ির সাথে কথা বলতে চান তখন তিনি দেখেন যে তার শাশুড়ি তাকে সম্পূর্ণরূপে ইগনোর করছে। তিনি তাকে যাই বলছেন তিনি কোনো কিছুই শুনছেন না। তিনি নিজের মতোই, নিজের মনের মতোই কোনো কিছু ভাবছেন বা কোনো একটা কাজ করছেন। সুবলের মাম এই কথা সুবলের মামাকে জানায়। মামা এই ব্যাপারটা অতটা মাথায় নেয় না। তিনি মনে করেন হয়তো মার মন খারাপ, কিছুদিন পর মা ঠিক হয়ে যাবে। একদিন হঠাৎ করে সুবলের মাম লক্ষ্য করেন রাতের বেলা প্রায় 10টা কি 10:30টার দিকে সুবলের নানির দরজা খোলার একটা শব্দ তিনি শুনতে পান। সুবলের মামোর রুমটা ছিল তার নানির রুমের ঠিক পাশেই, তাই সেই রুম থেকে কোনো শব্দ হলে তারা স্পষ্ট শুনতে পেতেন। এত রাতের বেলা তার শাশুড়ি কি করতে বেরিয়েছে এটা জানার জন্য সুবলের মাম বিছানা থেকে নামেন এবং তিনি তার জানালা দিয়ে উকি দেন এবং তিনি যা দেখেন সেটা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন তার শাশুড়ি হাতে একটা রশি নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুবলের মাম বুঝতে পারেন যে তার শাশুড়ি আবার গলায় দড়ি নেবে, অর্থাৎ ফাঁস নেবে। তিনি চিৎকার শুরু করেন। সে চিৎকারে সুবলের মামার ঘুম ভাঙে এবং তিনি দরজা খুলে বেরিয়ে তিনি তার মাকে ধরতে যান, কিন্তু সুবলের নানি তাদের বাড়ির পাশে থাকা সেই জঙ্গলের দিকে দৌড় দেন। এক পর্যায়ে সুবলের মামা তার মাকে ধরতে সক্ষম হন এবং তাকে ধরে নিয়ে আসেন। তখন সুবলের নানি অপ্রকৃতর মতো আচরণ করছিল। এক পর্যায়ে তার মাথায় পানি দিয়ে শান্ত করা হয় এবং এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান। ব্যাপারটা এরকম যে একটু আগে কিছুই হয়নি। সারা রাত সুবলের মাম এবং সুবলের মামা সুবলের নানির বিছানার পাশেই ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে গতকাল রাতে সে এই ঘটনা কেন ঘটিয়েছে, সে কোনো কথার উত্তর দেয় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং সবাই তাকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করে। সুবলের নানিকে চোখে চোখে রাখার জন্য সুবলের মামা একটা কাজের মেয়ে নিয়োগ দেন। ফিমের কাজই হচ্ছে তার মায়ের দিকে নজর রাখার। আরেকদিন সুবলের মা সুবলের নানি ধরে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেদিনও তাকে ধরে নিয়ে আসা হয় এবং এক পর্যায়ে তার ছেলে যখন তার সাথে চিল্লাচিল্লি শুরু করে এবং বলতে থাকে যে আপনি কেন এই কাজ করছেন, আমাকে আজকে বলতেই হবে, তখন সুবলের নানি সুবলের মামাকে যা বলেন সেটা হচ্ছে তাকে ফাঁসির দড়ি ডাকে। সে দড়ি নাকি তার চোখের সামনে ঝুলতে থাকে। সে যখন ঘুমায় তখন তার চোখের সামনে সেই দড়ির অস্তিত্ব তিনি টের পান। তিনি যখন জেগে থাকেন তখনও তার চোখের সামনে সেই ফাঁসির দড়ি ঝুলতে থাকে এবং সেই দড়ি তাকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে গলায় দড়ি নেওয়া মানেই হচ্ছে সব অশান্তির শেষ, শান্তির শুরু। এ কথা শোনার পর সুবলের মামা খুব ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার মায়ের উপর হয়তো খারাপ কিছুর আসর পড়েছে। তিনি আশেপাশে তান্ত্রিক খুঁজতে থাকেন। যেহেতু তারা সনাতন ধর্মাবলম্বী ছিল তাই তারা একজন তান্ত্রিক খুঁজে বের করেন। সেই তান্ত্রিক যখন তাদের বাসায় আসে, আসার পর সে বলে যে সুবলের নানির উপর খুব খারাপ একটা দুষ্ট প্রেতাত্মা ভর করেছে, সে প্রেতাত্মাকে তাড়াতে হবে। এ কথা বলে সে তান্ত্রিক বিভিন্ন রিচুয়াল করে। রিচুয়াল করার পর এক পর্যায়ে সে ঘোষণা দেয় যে সুবলের নানির ভেতর থেকে সে প্রেতাত্মা বের হয়ে গেছে। সবাই মোটামুটি নিশ্চিন্ত হয়, কিন্তু সমস্যার তখনও কোনো সমাধান হয়নি। বেশ কিছুদিন তারা নিরুপদ্রবেই তাদের জীবন কাটায়, তাদের সময় কাটাতে থাকে। কিন্তু এখন সমস্যা শুরু হয় সুবলের মামোর সাথে। সুবলের মাম একদিন রাতের বেলা বাথরুমে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হন তখন তিনি দেখেন টিউবওয়েলের গোড়ায় কেউ একজন বসে আছে
এত রাতে টিউবওয়েলের গোড়ায় কে বসে থাকবে? দূর থেকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে কোনো মহিলা। সুবলের মাম সেখান থেকে ডাক দেয়, কে কে? ঠিক তখনই সেই মহিলা যিনি বসেছিলেন টিউবওয়েলের গোড়ায়, তিনি মাথা ঘুরিয়ে তার দিকে তাকান এবং তিনি দেখতে পান এটা তার শাশুড়ি। সুবলের মাম খুব অবাক হন এবং তিনি তার শাশুড়িকে জিজ্ঞেস করেন যে আপনি এত রাতে এখানে কি করেন? সুবলের নানি কোনো কথা না বলে উল্টো ঘুরে তার রুমে চলে যায়। এই ব্যাপারটিতে সুবলের মাম একটু অবাক হন, কিন্তু তারপরেও তিনি ব্যাপারটাতে অতটা মাথা ঘামান না। একদিন সন্ধেবেলা সুবলের মাম যখন পুকুর ঘাটে আসেন তার থালাবাসন ধোয়ার জন্য, তিনি যখন তার কাজ করছিলেন হঠাৎ করে তার মনে হয় যে তার বাম দিকের পুকুরের পাড়ে কোথায় জানি কিছু একটা নড়াচড়া তিনি লক্ষ্য করেন। তিনি যখন ভালোভাবে সেখানে তাকান তখন তিনি দেখতে পান মাটির উপর হামাগুড়ি দিয়ে কেউ একজন বসে আছে, এবং যে বসে আছে সে আর কেউ না, সে হচ্ছে তার শাশুড়ি। এবং তার দিকে এসে তাকিয়ে এমন একটা বিশ্রী হাসি দিয়েছে যেটা দেখে সুবলের মাম সেখানে সবকিছু ফেলে চিৎকার করতে করতে তার বাড়ির দিকে রওনা দেন। এবং তিনি যখন বাড়ির উঠোনে এসে পড়ে যান তখন তিনি লক্ষ্য করেন তার শাশুড়ি তার ঘর থেকে বের হয়ে এসেছে তাকে ধরার জন্য। সুবলের মাম চিৎকার করে পেছনে ছিটকে পড়েন। তিনি তার শাশুড়িকে দেখে ভয়ে আতঙ্কে নীল হয়ে গিয়েছিলেন। আশেপাশের লোকজন যখন এসে তাকে শান্ত করে তখন সে পুরো ঘটনা তাদের বলে। তখন সবাই বলে যে আশেপাশে সন্ধ্যাবেলায় এভাবে না বেরোনই ভালো, কারণ সন্ধ্যার সময় অনেক খারাপ আত্মা চারপাশে ঘোরাফেরা করে। ওরকম কোনো খারাপ আত্মার সামনেই হয়তো সে পড়েছিল। সুবলের মাম পুরো ব্যাপারটাই বুঝতে পারছিলেন না। তিনি এটা বুঝতে পারছেন যে তিনি যা দেখছেন তা কোনোটাই বাস্তব না, কিন্তু এটার সাথে তার শাশুড়ির কোনো একটা যোগসূত্র আছে। একদিন দুপুরবেলা সুবলের মামি এবং সুবলের নানি দুজন মিলে কাজ করছিল। তারা তাদের রান্নার জন্য সংগ্রহিত কাঠগুলো তাদের মাচায় উঠিয়ে রাখছিল। সুবলের কাঠ উঠিয়ে তার শাশুড়ির হাতে দিচ্ছিলেন এবং তার শাশুড়ি মাচার উপর সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল। এক পর্যায়ে সুবলের মামি তার হাতে থাকা একটা কাঠ যখন তার শাশুড়ির দিকে বাড়িয়ে দেন তখন তিনি লক্ষ্য করেন তার শাশুড়ি সেই কাঠটা ধরছে না। তাই তিনি যখন ভালো করে তার শাশুড়ির দিকে তাকান তিনি দেখেন তার শাশুড়ি মাথার উপরে কারো সাথে কথা বলছে। তিনি অবাক হয়ে যান এবং তিনি তার শাশুড়িকে জিজ্ঞেস করেন যে মা কার সাথে কথা বলছেন, কে উপরে? তার শাশুড়ি সব সাথে সাথে ব্যাপারটা অস্বীকার করে। তিনি বলেন তিনি কারো সাথেই কথা বলছিলেন না। সুবলের মাম চোখে ভুল দেখেছে। সুবলের মাম এটা বুঝে যান যে তার শাশুড়ি তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তিনি তার শাশুড়িকে নজরে রাখা শুরু করেন। কিন্তু একটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে দূর থেকে যদি কোনোভাবে সুবলের মাম তার শাশুড়ির দিকে তাকান লুকিয়ে, তিনি যখনই তাকান তখনই তিনি দেখতে পান তার শাশুড়ি তার দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা আরও ভয়ানক, কারণ সুবলের মাম কখন তাকাবেন এটা কিন্তু সুবলের নানির জানার কথা না। কিন্তু সুবলের মাম যখনই লুকিয়ে তার শাশুড়ির দিকে তাকান তখনই তিনি দেখতে পান তার শাশুড়ি তার দিকে তাকিয়ে আছে। তিনি তার শাশুড়িকে ভয় পাওয়া শুরু করেন। এর মাঝখান দিয়ে কিন্তু সুবলের এই নানির সেই আত্মহত্যা করার রোগ কমে গেছে। তিনি আর রশি নিয়ে ঘর থেকে বের হন না। একদিন রাতের বেলা সুবলের মাম ঘুমাচ্ছিলেন। সুবলের মামা কোনো একটা কাজে শহরে গিয়েছিলেন এবং তিনি সেই রাতে আসবেন না, তাই সুবলের মাম একাই ঘুমাচ্ছিলেন। রাতের বেলা তিনি হঠাৎ লক্ষ্য করেন তার ঘরের ভেতর কেউ একজন প্রবেশ করল এবং তিনি চোখ না খুলেই বুঝতে পারলেন যে এটা তো তার শাশুড়ি, কারণ তার শাশুড়ির গায়ের যে গন্ধ তিনি শুয়ে থেকেও সেই কড়া জর্দার গন্ধ পাচ্ছেন। তার শাশুড়ি জর্দা খেতেন। তিনি বুঝতে পারছেন যে তার শাশুড়ি ঠিক তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি উল্টো ঘুরেছিলেন, অর্থাৎ সুবলের মামের পিঠের কাছে এসে সুবলের নানি দাঁড়ান। তিনি পিছনে কি করছেন এটা দেখার জন্য, অর্থাৎ সুবলের নানি পিছনে কি করছে এটা দেখার জন্য সুবলের মামের খুব ইচ্ছা হচ্ছিল পিছনে ঘুরে তাকাতে, কিন্তু তিনি এত ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি তার নড়ার কোনো শক্তি ছিল না। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ তিনি চোখ বন্ধ করে পড়ে থাকেন। এক পর্যায়ে তিনি যখন বুঝতে পারেন যে তার শাশুড়ি আশেপাশে নেই, তিনি তার চোখ খুলে তাকান এবং তিনি দেখতে পান তিনি সম্পূর্ণ ঘামে ভিজে গেছেন। পরদিন দুপুরবেলা সুবলের মামা আসে। সুবলের মামা আসার পর সুবলের মাম তার কাছে পুরো ঘটনাটা বলে। সুবলের মামা কোনো কিছুই বিশ্বাস করে না। তিনি মনে করেন তার স্ত্রী তার মায়ের নামে শুধুই মিথ্যা কথা বলছেন। এর 2 দিন পর ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা, একটা হৃদয় বিদারক ঘটনা। 2 দিন পর একদিন রাতের বেলা চারদিকে হৈ হৈ পড়ে যায়, কারণ সবাই গিয়ে দেখতে পায় সুবলের মানি গাছ থেকে ঝুলছেন। তিনি গলায় দড়ি দিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। এবার তাকে কেউ আটকাতে পারেনি। যারাই সেই মৃতদেহ দেখেছে তারাই ভয় পেয়ে গেছে। সেই মৃতদেহটা সেই রাতের অন্ধকারে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তার জিহ্বা তার মুখ থেকে অনেকটা বের হয়ে এসেছিল এবং তার চোখ দুটো ছিল বিস্ফোরিত, এবং তার চেহারার যে মুখভঙ্গি ছিল তা ছিল খুবই বিভৎস। এক পর্যায়ে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ আসে, পুলিশ লাশ নামায়, পুলিশ তদন্ত করে।
তদন্ত করে শেষ পর্যন্ত পুলিশ বুঝতে পারে যে এটা একটা আত্মহত্যা ছিল সুবলের নানির। দাহর পর সুবলের নানির ঘরে সবাই ঢোকে এবং তার জিনিসপত্রগুলো খোঁজা শুরু করে বা গোছানো শুরু করে। ঠিক তখনই তারা কিছু জিনিস খুঁজে পায় একটা ট্রাঙ্কের ভেতর। সেখানে ছিল একটা পুতুল, বিভিন্ন মাদুলি, সিঁদুর, কিছু মোরগের শুকনো ঠ্যাং। এসব দেখে তারা বুঝতে পারে যে সুবলের নানি হয়তো কোনো প্রেত সাধনা করতেন, কারণ এসব জিনিস একমাত্র প্রেত সাধনাতেই কাজে লাগে। তখন সুবলের মাম বলেন যে সুবলের নানি যখন একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন তখন তিনি শুধু একজনের সাথেই দেখা করতেন। সেটা ছিল তার এক দুঃসম্পর্কের আত্মীয়া, এবং এই আত্মীয়া নাকি এ ধরনের কালো জাদু করে থাকে। হয়তো সেই আত্মীয়ই এই মহিলাকে এই কালো জাদু শিখিয়েছিল বা কালো জাদু করতে চেয়েছিল। কী কারণে করতে চেয়েছিল বা কেন তিনি এই বয়সে এই ব্ল্যাক ম্যাজিকের দিকে ঝুঁকেছিলেন সেটার রহস্য পরিষ্কার হয়নি। সবাই ব্যাপারটা একভাবে ভুলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই বাড়িতে সুবলের মামা বা মাম কেউই আর থাকতে পারেনি, কারণ সুবলের মামা এবং মাম দুইজনেই তাদের মৃত মাকে দেখতে পেতেন। তিনি পুরো ঘরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতেন এবং তার উপস্থিতি সবাইকে বোঝাতেন। এবং মাঝে মধ্যে সুবলের মামা এবং মাম যখন ঘুমাতেন, তারা যখন ঘুম থেকে উঠতেন তারা দেখতে পেতেন তাদের বিছানার সামনে দাঁড়িয়ে আছে সুবলের নানি। এই বিষয়গুলো তাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না, তাই তারা সেই জায়গাটি ছেড়ে আরেক জায়গায় বাড়ি করেন। বাড়ি ছাড়ার আগে সুবলের মামা একটা শেষ চেষ্টা করেছিলেন। তিনি অনেক দূর থেকে একজন তান্ত্রিক সাধুকে নিয়ে এসেছিলেন তাদের বাড়িতে। সেই সাধু বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রিচুয়াল করেও কিছু করতে পারেনি। কিন্তু সেই সাধু যেটা বলে সেটা হচ্ছে সুবলের নানি তার পুত্রবধূর উপর ব্ল্যাক ম্যাজিক করতে গিয়েছিল, কিন্তু সে ব্ল্যাক ম্যাজিকটা সে ঠিকমতো করতে পারেনি, তাই পুরো ব্যাপারটা তার দিকে ফিরে গেছে। এবং এই কারণেই সুবলের নানি আত্মহত্যা করেছে এবং তার পিছনে প্ররোচনায় ছিল খারাপ কিছু আত্মা। সুবলের নানি ঠিকমতো ব্ল্যাক ম্যাজিকটি করতে পারেনি। যদি করতে পারতেন তাহলে হয়তো সুবলের মাম মারা যেতেন, তিনি থাকতেন না। আর তিনি যে ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতেন তার কারণে আশেপাশে যেসব খারাপ আত্মারা আকৃষ্ট হতো তারা এখনও এই বাড়ির প্রতি আকৃষ্ট। খুব সহজে তারা এই বাড়ি ছেড়ে যাবে না, তাই যদি জানে বাঁচতে হয় তাহলে এই বাড়ি ছেড়ে দেওয়াই উত্তম। এই তান্ত্রিক সাধুর কথা মতোই সুবলের মামা এই জায়গা ছেড়ে আরেক জায়গায় বাড়ি করেন। এরপর থেকেই এই জায়গাটা পরিত্যক্ত। এই পুরো ঘটনাটা সুবল এক নিঃশ্বাসে বলে গিয়েছিল নীরবদার সামনে। সুবলের বন্ধুবান্ধব কোনো কথা বলছিল না। সুবলের ঘটনা শেষ হওয়ার পর সুবলের বন্ধুদের মধ্যে একজন বলে যে সুবল, আজকে পুরো ঘটনাটা জানলাম, আমরা আরেকটু অন্যভাবে অন্য কিছু জানতাম। নীরব এই বিষয়টা জিজ্ঞেস করে না যে তারা কি জানত, কারণ গ্রামে আসলে একটা বিষয় হলে সে বিষয়টা অনেকেই অনেক বাড়িয়ে চাড়িয়ে তাদের দিকে প্রচার করে। এবং সুবল বলল যে নীরবের উপলক্ষে হয়তো আজকে আমি তোদের সামনে পুরো ঘটনাটা বলতে পারলাম এবং এটাতে আমি নিজেও একটু রিলিফ বোধ করব। নীরব সুবলের দিকে তাকায় এবং বুঝতে পারে যে সুবল আসলে কতটা কষ্ট নিয়ে তার নানা বাড়ির এই ঘটনাটা বলল। এরপর তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর পরদিন সকালবেলায় নীরবদের ঢাকায় চলে যাওয়ার কথা। তার যখন তিনি যখন ঢাকায় চলে যাবেন, অর্থাৎ তার বাস হয়তো দুপুর 12টা-1টার দিকে, তার আগেই তিনি আরেকবার সেই জায়গাটা দেখতে গিয়েছিলেন। পুরো ঘটনাটা শোনার পর তিনি যখন আবার সেই জায়গাটা দেখেন তখন তার ভেতর একটা অন্য ধরনের শিহরণ কাজ করেছিল। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারব যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডের ঘটনা, আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।